ধন্যবাদ ফিরোজ ভাইকে। আমার জন্য আমার কাজটা অনেক সহজ করে দিয়েছে। তার আগে আমি অভিনন্দন এবং ধন্যবাদ জানাতে চাই সরকারি হলরঙ্গ কলেজের শিক্ষকবৃন্দ। এই ধরনের উদ্যোগ আমার কাছে মনে হয় বাংলাদেশে এটাই বোধহয় প্রথম। এবং আমি মনে করি যে আমাদের ছেলেমেয়েগুলা ক্লাসরুমের পড়াশোনা অনেক সময় খুব উপভোগ করে না, এবং এই জন্য আমরা শিক্ষকরা যাই ক্লাসের বাইরে এই ধরনের আলোচনা তাদের জন্য অনেক উপভোগ করায় এবং অনেকভাবে তার আলোকিত হয়, এবং এটা তাদের জন্য একটা, আমার কাছে মনে হয় একটা সুযোগ হবে। সেদিক থেকে এই কলেজের কর্তৃপক্ষকে আমি অভিনন্দন জানাতে চাই। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমরা যারা বিশ্ববিদ্যালয়ে কাজ করি কলেজের সাথে অনেক সময় সম্পর্কটা থাকে না, এবং এই ধরনের উদ্যোগের মধ্য দিয়ে আমাদের জন্য একটা ক্ষেত্র তৈরি হয় যাতে আমরা কলেজের শিক্ষার্থীদের কাছাকাছি যেতে পারি, তাদেরকে বুঝতে পারি। তো সেই জন্য আমার পক্ষ থেকে আরো বিশেষ করে আমি ধন্যবাদ দিতে চাই কলেজ কর্তৃপক্ষকে। আর আসলে যে কাজটা আমার করা দরকার ছিল সেই কাজটা অনেকটাই ফিরোজ ভাই করে দিয়েছেন, যেহেতু আমি আন্তর্জাতিক সম্পর্ক ছাত্র। তো সেই দিক থেকে আমি যে আলোচনাটা করবো এটাকে একটু ভিন্ন জায়গা থেকে আলোচনা করব। আর ফিরোজ ভাইয়ের যে শেষ আলোচনাটা বাংলাদেশের জন্য কি করণীয়, তো সেই জায়গায় ফিরোজ ভাইয়ের যে অবস্থান সেই অবস্থান থেকে আমার অবস্থানটা একটু ভিন্ন হতে পারে। তো আমি প্রথমেই যে আলোচনাটা করতে চাই, আজকে যে শিরোনামটা আছে রোহিঙ্গা সংকট, ভূ রাজনীতি এবং বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের করণীয়। সংকট, রোহিঙ্গা সংকটের যে ঐতিহাসিক প্রেক্ষাপট সেটা আমি নিশ্চিত যে সুলেমুল্লাহ স্যার উনি এটা নিয়ে আলোচনা করবেন। আমি যেই জায়গাটায় আমার দৃষ্টিটা দিতে চাই সেটা হচ্ছে ভূ রাজনীতি। আমি আসলে ভূ রাজনীতি শব্দটাকে পরিহার করার পক্ষে। এই কারণে আমরা যখন এই সংকট নিয়ে আলোচনা করছি, ভূ রাজনীতিকে আমরা যেভাবে সংজ্ঞায়িত করি সেই সংজ্ঞাটাকে যদি বিবেচনা করি তাহলে আসলে আমরা ভূ রাজনীতিকে আমরা বিবেচনা নিই না, আমরা আসলে রাজনৈতিক অর্থনৈতিক স্বার্থকে বিবেচনা নিই। কারণ ভূ রাজনীতি বলতে আমরা যেটা বুঝি যে একটা দেশের যে ভৌগোলিক বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্য কি করে একটা রাষ্ট্রের পররাষ্ট্র নীতিতে প্রভাব ফেলে। তো আমরা মূলত আসলে মিয়ানমারের যে শাসক গোষ্ঠীর যে পররাষ্ট্রনীতি এবং পররাষ্ট্রনীতির যে প্রকৃতি পরিধি সেটা কিন্তু তার ভৌগোলিক বৈশিষ্ট্যের উপর নির্ভর করে আমরা আলোচনা করছি না। আমরা যে আলোচনাটা করছি এখানে যে বিদেশি শক্তি আছে, বিশেষ করে বিদেশি শক্তির যে রাজনৈতিক অর্থনৈতিক স্বার্থ আছে, সেই স্বার্থ এই রোহিঙ্গা শরণার্থীর সমস্যাকে কিভাবে আসলে সংকটে পরিণত করবে। খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমাদের এখানে শিরোনামটা আছে রোহিঙ্গা সংকট। এই সংকটটা আসলে সংকট ছিল না, সংকটটা আসলে আমরা সমস্যা হিসেবে এটা দেখে এসেছি, এবং এটা আমাদের বাংলাদেশের জন্য নতুন কোনো অভিজ্ঞতা না। এরকম অভিজ্ঞতা আমাদের ৭৮ সালে হয়েছে, ৯১ থেকে ৯৩ সাল পর্যন্ত হয়েছে, ২০১২ সালে ১৩ সালেও হয়েছে, এবং যেটার পরিপূর্ণতা পেয়েছে এবার, যেটাকে আমরা সংকট বলছি। এখন সংকট বলার একটা বড় কারণ হচ্ছে এর আগ পর্যন্ত ৭৮ সালে যারা এসেছিল মায়ানমার থেকে বিতাড়িত হয়ে তাদেরকে আমরা ফেরত পাঠাতে পেরেছিলাম। ৯১ থেকে ৯২ সাল এবং ৯৩ সালে আমরা কিছু কাউকে কাউকে পাঠাতে পেরেছি, সবাইকে না। কিন্তু এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে সেটা তারা ফেরত পাঠানোটা সম্ভব হবে কিনা সেটা কিন্তু একটা প্রশ্নের মুখে ফেলে দিয়েছে, এবং এই প্রশ্নের মুখে চলে যাওয়া সেটাই কিন্তু এই সমস্যাটা এখন সত্যিকারের সংকট হিসেবে আবির্ভূত হয়েছে। এবং এই সংকটের একটা বড় কারণ এই রোহিঙ্গা শরণার্থী সমস্যাকে ঘিরে আমরা খুব স্বাভাবিকভাবে এখন দেখছি আমাদের আঞ্চলিক রাজনীতির যেটা আলোচনা করেছে বিশেষ করে ভারত চীনকে ঘিরে, এই প্রেক্ষাপটে খুব গুরুত্বপূর্ণ একটা কিন্তু নতুন ঠান্ডা লড়াইয়ের সূত্রপাত হয়েছে, এবং যেই ঠান্ডা লড়াইয়ে দুটা স্পষ্ট শিবির আমরা দেখতে পাচ্ছি রোহিঙ্গা সংকট ঘিরে। একদিকে আছে ভারত, চীন, রাশিয়া, অন্যদিকে যুক্তরাষ্ট্র, ইউরোপিয়ান ইউনিয়নের নেতৃত্বে অন্যান্য পশ্চিমা দেশগুলো। এবং আমার কাছে মনে হয় বাংলাদেশের জন্য কি করণীয়, সেই করণীয় জায়গায় এই যে দুটা শিবিরে বিভক্ত হয়ে যাওয়া, সেই বিভক্তি আমাদের জন্য কিছু কিছু সুযোগও কিন্তু তৈরি করেছে, এবং সেই সুযোগটা আমি মনে করি বাংলাদেশ অনেক সফলভাবে ব্যবহার করতে সমর্থ হয়েছে। এই জন্য যে এর আগ পর্যন্ত সিকিউরিটি কাউন্সিলে রোহিঙ্গা ইস্যুতে কোনো ড্রাফট রেজলিউশন নেওয়া যায়নি, যেটা এবার করা গেছে। এবং ২০০৭ সালে ওই প্রচেষ্টাটা করেছিল
মার্কিন যুক্তরাষ্ট্র, সেই প্রচেষ্টাটা ব্যাহত হয়েছিল মূলত চীনের ভেটো দেওয়ার কারণে। এবং চীনের ভেটো দেওয়ার কি কারণ সেটার ঐতিহাসিক প্রেক্ষাপট আলোচনা করেছেন। তার সাথে খুব গুরুত্বপূর্ণ হচ্ছে কিছু সামাজিক প্রেক্ষাপট আছে, রাজনৈতিক অর্থনৈতিক স্বার্থ তো আছে। আমরা যদি সোশ্যালজিক্যাল যে যে মানে বৈশিষ্ট্য, সামাজিক যে বৈশিষ্ট্য মায়ানমারে, সেটা যদি বিবেচনায় নেই, খুবই গুরুত্বপূর্ণ। ওখানে সবচাইতে আধিপত্য বিস্তার করে যে জনগোষ্ঠীটা রাজনৈতিক এবং সামরিক ক্ষেত্রে, সেটা হচ্ছে বামার। এবং এই বামারদের একটা বড় অংশ কিন্তু চীনা বংশোদ্ভূত। এবং বিশেষ করে মায়ানমারের সামরিক বাহিনীতে যারা আছেন তাদের অধিকাংশই কিন্তু বামার হলে ওরা আসলে চীনা বংশোদ্ভূত বার্মিজ। এবং নেউনের কথা আমরা শুনলাম ফিরোজ ভাইয়ের কাছে, এই নেউনেরও ইতিহাস কিন্তু একই। তার পরিবার কিন্তু চীন থেকে মায়ানমারে মাইগ্রেট করেছে, যার ফলে তাদের সামাজিক একটা সম্পর্ক কিন্তু খুব স্পষ্ট। তার সাথে গুরুত্বপূর্ণ হচ্ছে যে চীন কেন আসলে মায়ানমারের শাসক গোষ্ঠীর পক্ষে আছে। তার এটা একটা সোশিওলজিক্যাল কারণ আছে। আরেকটা বড় কারণ হচ্ছে, বিশেষ করে বেশ কয়েক দশক ধরে যখন জাতিসংঘের স্যাংশন ছিল, অর্থনৈতিক অবরোধ ছিল, সেই সময় মিয়ানমারের অর্থনৈতিক সম্পর্কটা সবচেয়ে শক্তিশালী হয়েছে চীনের সাথে। তারও একটা প্রেক্ষাপট আছে রাজনৈতিক। বিশেষ করে যখন মাও সেতুং ক্ষমতাসীন হয় চীনে, তখন এই কুমিটাং পার্টির যারা কর্মী বাহিনী ছিল তাদের একটা অংশ পালিয়ে এসে তারা আশ্রয় নেয় চীন বার্মার সীমান্তে। এবং বার্মিজ যে সেনাবাহিনী, এখন যাকে আমরা মিয়ানমার বলছি, তাদেরকে সেখান থেকে গ্রেফতার করে এবং কাউকে এখান থেকে তাড়া করে দেয়। যার ফলে চীনের সাথে যে মিয়ানমারের সম্পর্ক খুবই একটা বন্ধুত্বের সম্পর্ক, এবং এই বন্ধুত্বের প্রমাণ দুজনকে ঐতিহাসিকভাবে দিয়ে আসছে। এবং সেই প্রেক্ষাপটে খুবই গুরুত্বপূর্ণ চীনের আজকে যে অর্থনৈতিক সমৃদ্ধি, সেই চীনের অর্থনৈতিক সমৃদ্ধির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে এনার্জি। এবং তাদের যে জাতীয় পর্যায়ে যে এনার্জির যে প্রয়োজন, তার 6% তারা নিশ্চিত করেছে মিয়ানমার থেকে, যার জন্য তারা গ্যাস পাইপলাইন, তেল পাইপলাইন এবং একটা গ্যাস পাইপলাইন আপনার একেবারে আরাকান থেকে চীন পর্যন্ত বিস্তৃত হচ্ছে, যেটাকে আমরা রাখাইন রাজ্য বলছি। ঠিক একইভাবে আপনি যদি ভারতের দিকে দৃষ্টি দেন, ভারতও তার যে রাজনৈতিক অর্থনৈতিক স্বার্থ ধরা তারিত, বিশেষ করে মায়ানমারের যে গণতন্ত্রের উত্তরণ, এবং গণতন্ত্র উত্তরণের পরে মায়ানমারের একটা বড় প্রচেষ্টা হচ্ছে বিশ্ব অর্থনীতির সাথে তার ইন্টিগ্রেশন, তার সম্মিলিত হওয়া। এবং সেই সম্মিলিত হওয়ার প্রেক্ষাপটে মায়ানমার তার যে বাজার, তার যে বাণিজ্য, সেটা উন্মুক্ত করছে। এবং 2015 সালে এই সূচি ক্ষমতাসীন হওয়ার পরে, সূচির ক্ষমতাসীন আমার পুরো ক্ষমতা নয়, এটা আমি পরে আসছি, ওরা কিছু অর্থনৈতিক প্রকল্প নিয়েছে, 12 দফা অর্থনৈতিক প্রকল্প। তার মধ্য দিয়ে তারা চাইছে বিদেশি শক্তিকে মায়ানমারে বিনিয়োগে আগ্রহী করে তোলা। এবং মায়ানমার সম্পদের দিক থেকে খুবই প্রাচুর্যপূর্ণ, গ্যাস সম্পদ, তেল সম্পদ, একইভাবে বিভিন্ন দামি পাথর, বিভিন্ন ইভেন আপনার হিরো, সেটাও কিন্তু তাদের সম্পদের পরিপূর্ণ। যার ফলে বিদেশি শক্তি সবসময় এবং একটা আকর্ষণ ছিল, তার সাথে যুক্ত হয়েছে তাদের টিম্বার, তাদের যে কাঠ সম্পদ। এবং অন্যদিকে যদি আমরা আবার তাকাই, যে এরকম একটা প্রেক্ষাপটে মিয়ানমারের যে শাসন ব্যবস্থা, সেই শাসন ব্যবস্থায় আসলে যে গণতন্ত্রের কথা আমরা বলছি, সেই গণতন্ত্র আসলে গণতন্ত্র কিনা, এই গণতন্ত্র নিয়ে যে আলোচনাটা আসে, যে অনেকে বলে থাকেন এটা হচ্ছে একটা ম্যানেজ ডেমোক্রেসি, অথবা সিউডো ডেমোক্রেসি, অথবা সেমি ডেমোক্রেসি। এই জন্য মায়ানমারের যে শাসক গোষ্ঠী, সামরিক জান্তা, যারা সামরিক শাসন চালিয়ে এসছেন এতদিন ধরে, তারা যেই পরিবর্তনটা এনেছেন গণতন্ত্রের নামে, সেই পরিবর্তনের মধ্য দিয়ে তাদের যে আধিপত্যটা, সেটা কিন্তু নিশ্চিত করেছে মায়ানমারের পার্লামেন্টে, জাতীয় সংসদে এবং রাজ্য পর্যায়ের যে সংসদ, রাজ্যসভায় তাদের কিন্তু আসন নির্দিষ্ট, 25% আসন হচ্ছে তাদের। ঠিক একই সাথে বেশ কয়েকটা মিনিস্ট্রি, ডিফেন্স, হোম, বর্ডার, এগুলাই সব হচ্ছে সামরিক জান্তা নিয়ন্ত্রণে। এরকম পরিস্থিতিতে খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে সূচির যে সিদ্ধান্ত প্রণয়নের ক্ষমতা কিন্তু পূর্ণাঙ্গ না।
এবং সূচিও কিন্তু প্রধানমন্ত্রী কিংবা রাষ্ট্রপতি হতে পারেনি, কারণ তার স্বামী হচ্ছে বিদেশি নাগরিক, যার জন্য তাকে স্টেট কাউন্সিলের একটা পদ দেওয়া হয়েছে। এরকম পরিস্থিতিতে আসলে এই যে সমস্যার কথা আমরা বলছিলাম সেটা আসলে সংকটে পরিণত হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ এই যে সামরিক বাহিনী, মায়ানমারের যে সামরিক বাহিনী, নেহরুর নেতৃত্বে যে সামরিক শাসন জারি হয়েছিল, সেই সামরিক শাসনকে বৈধতা দেওয়ার জন্য তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল জাতীয়তাবাদী রাজনীতি, এবং সেই জাতীয়তাবাদী রাজনীতিতে গুরুত্বপূর্ণ উপাদান ছিল ধর্ম, এবং ওয়ান নেশন ওয়ান স্টেট সেটা তৈরি করতে গিয়ে তারা নির্ভর করেছে বুদ্ধিস্ট যে আইডেন্টিটি, বৌদ্ধ যে পরিচিতি, সেই বৌদ্ধ পরিচিতি, এবং এই কারণেই তাদের একটা বড় ধরনের ভীতি, বিশেষ করে আরাকানে উত্তরাঞ্চলে রোহিঙ্গাদের যে সংখ্যা গরিষ্ঠতা, সেই সংখ্যা গরিষ্ঠতা নিয়ে সবসময় একটা ভীতি ছিল, এবং সেই ভীতির ঐতিহাসিক প্রেক্ষাপট আছে। আমি অনেক পেছনে যাচ্ছি না, বিশেষ করে যখন ব্রিটিশ সাম্রাজ্যের পতন ঘটছিল, সেই সময় কি হবে বার্মার ভাগ্য সেটা নির্ধারণ করতে গিয়ে রোহিঙ্গাদের একটা অংশ কিন্তু আমাদের যে পাকিস্তানের সেই সময় যে নেতৃবৃন্দ ছিল আলী জিন্নার নেতৃত্বে, তাদের সাথেও কিন্তু দেখা করেছিলেন যাতে তারা পাকিস্তানের সাথে একত্রিত হতে পারে, কিন্তু সেই সময় সেই ধরনের কোনো কমিটমেন্ট দেওয়া হয়নি। কিন্তু পরবর্তীতে যখন দেশ বিভক্ত হয়েছে 1950 সালের দিকে রোহিঙ্গাদের মধ্যে এক ধরনের স্বাধীনতাকামী আন্দোলনের সূত্রপাত হয়, যেই সূত্রপাতের ক্ষেত্রে একজন চট্টগ্রামের ব্যবসায়ী কাশেম রাজা বলে একজন ব্যক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এই যে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং সামরিক শাসকদের যে যে অবস্থান রোহিঙ্গা বিরোধী, সেই রোহিঙ্গা বিরোধী অবস্থানের ক্ষেত্রে এই ঘটনাটা খুবই তাৎপর্যপূর্ণ, এবং যার ফলে তারা সবসময় রোহিঙ্গাদেরকে এমনভাবে তাদের ভাবমূর্তি তৈরি করছিল যে রোহিঙ্গা মানে হচ্ছে এরা বিদেশি এবং এরা মায়ানমারের স্বাধীনতা বিরোধী, যার ফলে তাদের জন্য সুবিধা হয় এই ধরনের একটা নির্দিষ্ট জনগোষ্ঠী, নির্দিষ্ট ধর্মের জনগোষ্ঠীকে এরকম ভাবে চিহ্নিত করতে পারলে তাদের শাসন কার্যের বৈধতা পায়, এবং তাদের বাজেটও সামরিক শাসকদের পক্ষে থাকে, এবং এটা হচ্ছে তাদের জন্য একটা বড় উপলক্ষ নিয়ে আসে। এই অতি জাতীয়তাবাদী ধর্মীয় জাতীয়তাবাদী যে রাজনীতি, সেটা আবার নতুন প্রেক্ষাপট পেয়েছে বিশেষ করে বিশ্ব রাজনীতির চরিত্র পরিবর্তনের মধ্য দিয়ে। এই যে 9/11 যেটাকে আমরা বলি, যার মধ্য দিয়ে গোটা পৃথিবীকে আমরা মনে করছি যে একটা নতুন ধরনের বিভক্তির সম্মুখীন হলো মুসলমান বনাম অন্যরা, এবং সেই প্রেক্ষাপটে শুধু রোহিঙ্গা না, সামগ্রিকভাবে মুসলিম বিদ্বেষী রাজনীতিও বার্মার অভ্যন্তরীণ রাজনীতিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। বিশেষ করে মংদেরকে ঘিরে, মং বৌদ্ধ যে পুরোহিতদেরকে ঘিরে দুটা গোষ্ঠী তৈরি হলো, একটাকে আমরা বলছি মাবাথা, আর এটাকে 969 মুভমেন্ট। এবং 969 মুভমেন্টের সাথে সম্পর্ক ভালো সুচির যে পার্টি এনএলডি, তার কারণ হচ্ছে যখন সামরিক বাহিনীর বিরুদ্ধে আন্দোলন করেছিল 969 এর যারা পুরোহিতরা আছেন নেতৃবৃন্দ, তারা মূলত সুচিকে সমর্থন দিয়েছিলেন, এবং ওই সমর্থনের বিপরীতে তৈরি করে সামরিক বাহিনী মাবাথা মুভমেন্ট। এবং পরবর্তীতে এই মাবাথা মুভমেন্টটি কিন্তু বিশেষ করে 2010 সালের পর থেকে মাবাথা মুভমেন্টটি হচ্ছে মায়ানমারের অভ্যন্তরীণ রাজনীতিতে অনেক বেশি শক্তিশালী হয়ে পড়ে। বিশেষ করে ধর্মীয় শিক্ষা প্রসারের ক্ষেত্রে এই মাবাথা মুভমেন্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা এখন পালন করছে মিয়ানমারে। এখন এই দুটা মুভমেন্ট যেটা খুব গুরুত্বপূর্ণ, এই যে আমাদের নতুন যে সোশ্যাল মিডিয়া টুইটার, ফেসবুক, তারা খুব সফলভাবে মুসলমানকে একটা ভিন্ন প্রজাতি হিসাবে উপস্থাপিত করা, এবং বিশেষ করে ওআইসি নেতৃবৃন্দ যখন মায়ানমার সফরে গিয়েছিলেন 2014 কিংবা 15 সালে, তখন তারা কিন্তু মিছিলও করেছিল, যে মিছিলে এমন কিছু স্লোগান নিয়ে এসেছিল যার মধ্য দিয়ে মুসলমানদেরকে চিহ্নিত করা হয়েছে পশু হিসেবে এবং ভিন্ন প্রজাতির মানুষ হিসেবে, যারা হচ্ছে যাদের কারণে মায়ানমারের কোনো কল্যাণ হতে পারে। তো এরকম পরিস্থিতিতে যে নতুন পরিবর্তনটা 78 কিংবা 91 সালে 78 কিংবা 91 সালে যে রোহিঙ্গা শরণার্থীরা বাংলাদেশে এসেছিল, সেটা পুরো মাত্রায় পেট্রোনাইজ করেছিল মায়ানমারের সামরিক জান্তা। আর এখন এই পেট্রোনাইজেশনটা শুধু সামরিক জান্তা না, সামাজিক পর্যায়েও কিন্তু ঘটছে।
তার মানে এই সংকটের একটা সামাজিকীকরণ হয়েছে মায়ানমারে, যার জন্য খুব সহজ না এখন এদেরকে মায়ানমারে আবার সবাইকে ফেরত পাঠানো। কারণ হচ্ছে মায়ানমারের অভ্যন্তরীণ রাজনীতিতে মুসলিম বিদ্বেষী মনোভাব এখন যে কোনো সময় চেয়ে অনেক অনেক বেশি শক্তিশালী, এবং শক্তিশালী হলেই শুধু রোহিঙ্গা মুসলমানরাই এই সংকটের মুখে পড়েনি। ওখানে কামান বলে আরেকটা গোষ্ঠী, মুসলমান গোষ্ঠী আছে যারা মূলত আফগান বংশোদ্ভূত, যাদেরকে শাসক গোষ্ঠী আলাদা করে রিকগনাইজও করেছে, আনুষ্ঠানিকভাবে তাদেরকে রিকগনাইজ করেছে। তারপরও তারা কিন্তু নিজেরাও আক্রমণের শিকার হচ্ছে, বিশেষ করে মধ্য আরাকানে, এবং তারাও কিন্তু ডিসপ্লেসড হয়ে বিভিন্ন ক্যাম্পে বসবাস করছে। এবং এটার প্রেক্ষাপট কিন্তু আসলে বিশ্ব রাজনীতি, যে বিশ্ব রাজনীতির প্রেক্ষাপটে অভ্যন্তরীণ রাজনীতির চরিত্রের মধ্যেও মায়ানমারে বড় ধরনের পরিবর্তন এসছে, যার ফলে খুব গুরুত্বপূর্ণ হচ্ছে এই সংকটটা আসলে সমাধান করা সম্ভব হবে কিনা। এখন এই দিক যদি আমরা বিবেচনা করি, আরেকটা আলোচনা আমার খুব করা উচিত, যে একদিকে চীনের আলোচনা এসছে, সেটা হচ্ছে ভারত, যেটা খুব স্বাভাবিকভাবে ফিরোজ ভাই বলেছেন যে ভারতের এখন একটা প্রতিযোগিতা হচ্ছে দক্ষিণ এশিয়া, এবং সেটা হচ্ছে প্রতিদ্বন্দ্বী হিসেবে তাদের সামনে রয়েছে চীন। এবং সেই প্রেক্ষাপটে তারাও চেষ্টা করছে মায়ানমারে যে উদারনীতি, উদার অর্থনৈতিক নীতি গ্রহণ করছে, সেই প্রেক্ষাপটে তাদের সংশ্লিষ্টতা আরো বাড়ানো এবং তাদের অবস্থান মিয়ানমারে শক্তিশালী করা। এবং সেদিক থেকে তাদের একটা বড় পরিকল্পনা, বিশেষ করে তাদের যে নর্থ ইস্ট, উত্তর পূর্বাঞ্চল, সেটাকে একদম কোস্টাল এরিয়ার সাথে কানেক্ট করা, মায়ানমারের বিশেষ করে মিজোরাম থেকে আরাকান পর্যন্ত যে অ্যাক্সেস, সেই অ্যাক্সেস তৈরি করার কাজও কিন্তু করছে, রোড যে কনস্ট্রাকশন, সেই কাজও কিন্তু ভারত করছে। এবং ওখানে অনেক স্পেশাল ইকোনমিক জোন করার পরিকল্পনা রয়েছে, যেখানে ভারত এবং চীনা বিনিয়োগকারীরা বিনিয়োগ করবে। এরকম প্রেক্ষাপটে এই সমস্যার সমাধানটা খুব সহজ হবে না, তার সাথে যুক্ত হয়েছে রাশিয়া। এখন রাশিয়ার স্বার্থটা কি? রাশিয়ার একটা পুরনো ঐতিহ্যগত সম্পর্ক আছে, বিশেষ করে যে সামরিক জান্তা মায়ানমারে ক্ষমতাসীন হয়েছে, তাদের অফিসিয়াল যে মতাদর্শ সেটা হচ্ছে সোশ্যালিজম। এবং রাশিয়া যখন সোভিয়েত ইউনিয়ন ছিল, তাদেরও অফিসিয়াল যে মতাদর্শ সেটা ছিল কমিউনিজম। তার ফলশ্রুতিতে এক ধরনের মতাদর্শগত একটা সম্মিলন ছিল, যার ফলে রাশিয়ার সাথে সামরিক জান্তার সম্পর্কটা খুবই শক্তিশালী ছিল, এবং এখনো সেই শক্তিটা বজায় আছে। তার একটা প্রমাণ হচ্ছে 2007 সালে মায়ানমারের সাথে রাশিয়া হচ্ছে নিউক্লিয়ার রিসার্চ সেন্টার করার একটা চুক্তি স্বাক্ষর করে, এবং 2015 সালে ডিফেন্স এগ্রিমেন্টও কিন্তু মায়ানমার রাশিয়ার সাথে করেছে। উল্টো দিকে আবার যেহেতু সুচি সবসময় সামরিক জান্তার বিরোধী আন্দোলনে জড়িত ছিল এবং গণতন্ত্রের পক্ষে আন্দোলন করছিল, যার জন্য সুচির সাথে কিন্তু আবার একটা ভালো সম্পর্ক মূলত ওয়েস্টের পশ্চিমা রাষ্ট্রগুলো। এখন এরকম প্রেক্ষাপটে একদিকে মায়ানমারের অভ্যন্তরীণ রাজনীতি, আরেকদিকে আন্তর্জাতিক যে রাজনৈতিক অর্থনীতি, বিশেষ করে মিয়ানমারকে ঘিরে, এবং তার প্রেক্ষাপটে আমি মনে করি মিয়ানমার অনেকটাই এক ধরনের উপনিবেশ রাষ্ট্রে বিদেশি শক্তিগুলোর জন্য এক ধরনের উপনিবেশ, বিশেষ করে চীনকে ঘিরে যদি আমরা তাদের সাথে চীন মিয়ানমারের সম্পর্ক যদি দেখি, তাদের সোশ্যালজিক্যাল যে চরিত্র যদি বিবেচনা করি, তাহলে কিন্তু এক ধরনের কলোনিয়াল স্টেট, অদৃশ্য কলোনি হিসাবে আবির্ভূত হয়েছে চীনের কাছে। সেই প্রেক্ষাপটে এই সমস্যাটা কিংবা এই সংকটটা খুব সহজ সংকট না, এটা একটা জটিল সংকট, এবং এটার সমাধান খুব সহজ না বাংলাদেশের জন্য। সেক্ষেত্রে বাংলাদেশের জন্য কি করণীয় খুব গুরুত্বপূর্ণ। বাংলাদেশ এই পর্যন্ত কি করেছে? বাংলাদেশ এই পর্যন্ত আমি মনে করি ওইটুকুই সফল হয়েছে, এবং এই জন্য বাংলাদেশকে কৃতিত্ব দিতে হবে যে পশ্চিমা দেশগুলোর, বিশেষ করে যে শুরুতে আমি যে বললাম যে একটা নতুন ধরনের ঠান্ডা লড়াই তৈরি হয়েছে, ঠান্ডা লড়াইয়ের সূত্রপাত হয়েছে, সেই ঠান্ডা লড়াইয়ের সুযোগ নেয়, এবং বাংলাদেশ আমি মনে করি অনেক সফলভাবেই সেই সুযোগটা নিয়েছে বলেই ইউনাইটেড নেশনস সিকিউরিটি কাউন্সিল আজকে যেভাবে বিষয়টাকে বিবেচনায় নিচ্ছে, এবং কয়েকদিন আগে একটা প্লেজিং কনফারেন্স হয়েছে যেখানে 34টা দেশ অংশগ্রহণ করেছে, যেখানে বাংলাদেশের কূটনৈতিক তৎপরতার একটা সাফল্য হিসেবে আমি মনে করি। এটা এর আগে কিন্তু কখনো ঘটেনি। সেই দিক থেকে বাংলাদেশের কূটনৈতিকরা নিশ্চয়ই একটা ধন্যবাদ পেতে পারে। কিন্তু আমার গুরুত্বপূর্ণ হচ্ছে যদি আমরা রাজনৈতিক নেতৃবৃন্দের দিকে দৃষ্টি দিই, সেক্ষেত্রে তাদের সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে তাদের যে ভাষায় কথা বলছেন, যেটা ফিরোজ ভাই বললো, মনে হচ্ছে যে এটা বোধহয় মিয়ানমারের
পররাষ্ট্র মন্ত্রণালয়ের নেতৃবৃন্দ কথা বলছে, এবং তারা যেটাকে খুব গুরুত্ব দিচ্ছে সূচি মনে করছে সূচির সাথে তাদের ভালো সম্পর্ক বা সূচির সাথে ভবিষ্যৎ সম্পর্কের উপর নির্ভর করবে এই সমস্যার সমাধানটা। কিন্তু যদি আমরা শাসন কাঠামো দেখি, যে এক ধরনের প্যারালাল শাসন কাঠামো, যেটার আধিপত্যটা আসলে সামরিক বাহিনীর হাতে, সেই ক্ষেত্রে সামরিক বাহিনীর সাথে যদি সম্পর্ক তৈরি করা না যায় এবং কূটনৈতিক তৎপরতায় যদি সামরিক বাহিনীকে সংশ্লিষ্ট করা না যায়, মায়ানমারের সামরিক বাহিনীকে, তাহলে খুব সহজ হবে না এটা সমাধান। আবার গুরুত্বপূর্ণ হচ্ছে সামরিক বাহিনী যিনি এখন প্রধান অং মিন প্রচন্ড ভাবে ধর্মীয় জাতীয়তাবাদী, এবং তার যদি কেউ ফেসবুক পোস্ট দেখে থাকেন, যারা কেউ যদি মিয়ানমারের ভাষা জেনে থাকেন, তাহলে দেখবেন তার জাতীয়তাবাদী স্লোগানে এরকম টুকুর তার ফেসবুক সাইটটা। তার মানে খুব সহজ না এই বিষয়, বিকজ সামরিক বাহিনীর যে বৈধতা, তার যে সম্মতি, সাধারণ মানুষ থেকে যে সম্মতি, সেই সম্মতিটা নির্ভরই করছে সে কতটা এখন মুসলিম বিদ্বেষী কিংবা রোহিঙ্গা বিদ্বেষী। এখন এটা খুব গুরুত্বপূর্ণ, যেটা মনে করার কোনো কারণ নাই যে সবাই, যেটা ফিরোজ ভাই বললেন, যে সবাই বোধহয় রোহিঙ্গা বিরোধী কিংবা সবাই মুসলমান বিরোধী। এর মধ্যেও কিছু মুভমেন্ট আছে, তার মধ্যে একটা ছোট সিভিল সোসাইটি মুভমেন্ট আছে, পানজেগা তাদের নাম। তারা আবার কিন্তু অবস্থাটা একটু ভিন্ন, এবং তারা অবশ্যই সকল মুসলমানের পক্ষে এবং রোহিঙ্গাদের পক্ষে, কিন্তু তাদের অবস্থাটা ততটা শক্তিশালী না। শক্তিশালী না হওয়ার কারণটা হচ্ছে, যেহেতু 50 বছরের বেশি তারা হচ্ছে সামরিক বাহিনীর অধীনে ছিল, সামরিক জান্তার অধীনে ছিল, যার জন্য কোনো ধরনের রাজনৈতিক বিকাশ, রাজনৈতিক সংস্কৃতির বিকাশ ঘটেনি। এবং মায়ানমারের রাজনৈতিক সংস্কৃতিতে এটা খুব গুরুত্বপূর্ণ হয়ে গেছে সামরিক বাহিনী। এবং সাধারণ মানুষ, মায়ানমারের সাধারণ মানুষ মনে করে মায়ানমারের সমস্ত সমস্যার সমাধান করবে সামরিক বাহিনী, এবং তারা হচ্ছে তাদের অভিভাবক। তার মানে সূচি, যদি আমি এদিক থেকে বিবেচনা করি, সূচির প্রতি মানুষের সমর্থন থাকতে পারে, কিন্তু তাকে অভিভাবক মনে করার ক্ষেত্রে সাধারণ মানুষের কুণ্ঠা আছে, তারা ওভাবে তাকে অভিভাবক মনে করছে না। তবে একটা ভালো দিক হচ্ছে সূচির অবস্থানটা, সূচি ইতিমধ্যে, যদিও তার যে বক্তব্যটা দিয়েছিল গণমাধ্যমে, সেই বক্তব্যের কারণে সূচি নিয়ে অত আশাবাদী কোনো বিষয় ছিল না। সূচির একটা বড় পরিবর্তন আমরা দেখছি, বিশেষ করে গত 3-4 দিন আগে একটা তার ইনিশিয়েটিভ, যেটা হচ্ছে ইউএন এন্টারপ্রাইজ ফর হিউম্যানিটেরিয়ান অ্যাসিস্ট্যান্স, সেটেলমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট, সেই প্রোগ্রামের আওতায় সে 3টা বড় লক্ষ্য নির্ধারণ করেছে। তার মধ্যে একটা বড় লক্ষ্য হচ্ছে রোহিঙ্গাদেরকে ফেরত নেওয়া, তাদের রিসেটেলমেন্ট এবং রাখাইন রাজ্যের উন্নয়ন। তো সেই দিক থেকে বাংলাদেশের জন্য কিছুটা সুযোগ কিন্তু তৈরি হয়েছে। এবং একটা বিষয় খুব বলে রাখা ভালো, যে এই সংকট যদি বুঝতে হয়, তাহলে রাখাইন রাজ্যের যে রাজনৈতিক চরিত্র, সেই রাখাইন রাজ্যের রাজনৈতিক চরিত্র বোঝাও খুব জরুরি। এবং রাখাইন রাজ্যের যে রাজ্যসভা আছে, সেখানে 35টা সিটের মধ্যে 22টা সিট হচ্ছে এএনপি, আরাকান ন্যাশনাল পার্টি। সেটা আবার 2টা পার্টির সমন্বয়, একটা এএলডি আরাকান লিগ অফ ডেভেলপমেন্ট, আর একটা হচ্ছে আরএনডিপি। এই 2টা পার্টির সমন্বয়ে এখন ওরা একটা পার্টি হয়েছে, সেটা হচ্ছে আরাকান ন্যাশনাল পার্টি। এই আরাকান ন্যাশনাল পার্টি হচ্ছে ভয়ঙ্কর ভাবে অ্যান্টি রোহিঙ্গা, এবং 2015 নির্বাচনের আগে যে রোহিঙ্গাদের যে ভোট দেওয়ার অধিকার কেড়ে নেওয়া হলো, তার একটা বড় কারণ ছিল এই পার্টির রোহিঙ্গা বিরোধী মুভমেন্ট। এবং তারা এমন একটা পরিস্থিতি তৈরি করছিল, কেউ যদি মুসলমান কিংবা রোহিঙ্গাদের পক্ষে কথা বলে, তাদেরকে দেশ বিরোধী কিংবা জাতি বিরোধী হিসেবে চিহ্নিত করে। ওরকম পরিস্থিতিতে তাদের ভোটাধিকারও কিন্তু কেড়ে নেওয়া হয়েছে, যার ফলে, এবং মজার ব্যাপার হচ্ছে, এই যে রাখাইন রাজ্য সবচেয়ে দরিদ্র যে 2টা রাজ্য আছে, তার মধ্যে রাখাইন রাজ্য একটা, যেখানে মায়ানমারের জাতীয় পর্যায়ে যে দারিদ্র, সেটা হচ্ছে 38%, দারিদ্র সীমার নিচে বাস করে, আর সেই সংখ্যা হচ্ছে রাখাইন রাজ্যের জন্য 78%, যার জন্য রাখাইনরা কিন্তু বিশেষ করে 70-80 দশকে তাদের যে সেন্ট্রাল গভর্নমেন্টের এগেইনস্টে কিন্তু তারা আন্দোলনে সংশ্লিষ্ট ছিল। কিন্তু এই অ্যান্টি মুসলিম, অ্যান্টি রোহিঙ্গা বিষয়টাকে এখন কিন্তু তাদের পুরো দৃষ্টি নিয়ে এসছে রোহিঙ্গা বিরোধিতায়, এবং সেই দিক থেকে যারা সেন্ট্রাল গভর্নমেন্টে আছে তাদের জন্য কিন্তু একটা সুবিধা তৈরি হয়েছে, যার ফলশ্রুতিতে এই সংকটটাকে খুব সহজভাবে দেখার আসলে উপায় নেই। আর বাংলাদেশকে যে ধন্যবাদটা দিতে চাই, যে বিশেষ করে পশ্চিমা রাষ্ট্রগুলোকে, মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, সুইডেন, ব্রিটেন,
তাদেরকে তাদের প্রভাবটাকে ব্যবহার সফলভাবে করতে পেরেছে তার একটা বড় প্রমাণ গতকালকেও আছে। মার্কিন যুক্তরাষ্ট্র ঘোষণা করেছে যে সামরিক বাহিনীর বিরুদ্ধে এক রকমের অবরোধ, তাদের ভ্রমণ, সামরিক কোনো প্রশিক্ষণে অংশগ্রহণ সেগুলোর উপর নিষেধাজ্ঞা, এবং এটা রিজনে কিন্তু রাজনৈতিক অর্থনীতি। মার্কিন যুক্তরাষ্ট্র যে এই অবস্থা নিচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্রের কিছু বহুজাতিক কোম্পানির অংশগ্রহণ থাকলেও মায়ানমারের বড় বিনিয়োগকারী কিংবা যদি আমরা বিনিয়োগকারীর তালিকা দেখি কিংবা অর্থনৈতিক সংশ্লিষ্টতা দেখি, প্রথম 10 জনের মধ্যেও কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র নেই। সেখানে কিন্তু আছে চীন, ভারত, থাইল্যান্ড, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, জাপান। যার ফলে সে মনে করছে যে এই ধরনের অবরোধ কিংবা রোহিঙ্গা ইস্যুটা তার জন্য কিন্তু একটা দর কষাকষির সুযোগ তৈরি করে দিয়েছে। সেই দিক থেকে আমাদের জন্য কিন্তু সুযোগ তৈরি হয়েছে, এবং যে সুযোগটা বাংলাদেশ সরকার কাজে লাগাচ্ছে, কিন্তু এই কাজে লাগানোটা অনেক বিলম্বে। এবং 2012 সালে একই ঘটনা ঘটেছিল। সে সময় বাংলাদেশ বর্ডারে তাদের প্রবেশের ব্যাপারে প্রচন্ড কড়াকড়ি ছিল। এখন এই অবস্থাটা নমনীয়, কিন্তু তারপর যেটা খুব গুরুত্বপূর্ণ, সামরিক বাহিনীর সাথে যদি কোনো সম্পর্ক কিংবা সামরিক বাহিনী যদি পুরো প্রক্রিয়ার মধ্যে সংশ্লিষ্ট করা না যায়, তাহলে আসলে আমরা কতটুকু সফল হব সেটা নিশ্চিত করে বলা যায় না। এবং ইতিমধ্যে আমরা গত কয়েকদিন আগে ভুটিডং বলে আরেকটা জায়গা আছে, সেখানেও আমরা দেখেছি সামরিক বাহিনী এবং স্থানীয় যে মাস্তান তাদেরকে ব্যবহার করে সেখানকার অবশিষ্ট যে রোহিঙ্গা মুসলমান আছে তাদেরকে প্রচন্ড নির্যাতন করছে এবং জোর করে ন্যাশনাল ভেরিফিকেশন কার্ড গ্রহণ করতে বাধ্য করছে। এবং এই ন্যাশনাল ভেরিফিকেশন কার্ড গ্রহণ করতে গেলে ওদের যে সমস্যাটা হয়, রোহিঙ্গার যে পরিচয়টা, সেই পরিচয় থেকে তারা বঞ্চিত হয়, কারণ সেখানে যেটা গুরুত্ব পাচ্ছে তারা বাঙালি পরিচয়। এবং বাঙালি পরিচয় মানে হচ্ছে তারা আসলে মায়ানমারের নাগরিক না, তারা আসলে চট্টগ্রাম থেকে যাওয়া নাগরিক। কিন্তু যেই আলোচনাটা ফিরোজ ভাই করলেন, সেই আলোচনার সাথে আমি একটু যুক্ত করতে চাই যে যখন এই দক্ষিণ এশিয়ার রাজনীতি যদি আমরা বিবেচনা করি, সাধারণ মানুষের যে চলাচল, সেই চলাচলটা কিন্তু উন্মুক্ত ছিল। বরং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যখন রাষ্ট্রগুলা তৈরি হতে শুরু করলো, রাষ্ট্র সীমানা যখন নির্ধারণ হলো, সেই চলাচলটা কিন্তু এখন আর উন্মুক্ত না, এটা এখন নির্ভর করছে ভিসার উপর। এবং সমস্ত বাংলাদেশ, পাকিস্তান, আমরা যদি মিয়ানমারকে বিবেচনায় নিই, তাহলে সীমান্ত এলাকার যে বাস্তবতা, সেই বাস্তবতায় চট্টগ্রামের লোক আরাকানে যাবে, এটাই কিন্তু স্বাভাবিক, কিংবা আরাকানের লোক চট্টগ্রামে আসবে, এটাই স্বাভাবিক। কুষ্টিয়ার লোক যেমন আপনার ভারতীয় অংশে যায়, কিংবা কুমিল্লার লোক যখন ভারতীয় অংশে যায়, এবং এই স্বাভাবিকটা তো খুবই স্বাভাবিক চলাচল ছিল। কিন্তু এই যে কৃত্রিম ভাবে যে রাষ্ট্র তৈরি করা, উপর থেকে চাপিয়ে দেওয়া যে রাষ্ট্র, সেই রাষ্ট্রই কিন্তু এই চলাচলের যে উন্মুক্ততা, সেটা থেকে সাধারণ মানুষকে বঞ্চিত করেছে। যার জন্য আমাদের চারপাশে ভারত আজকে কাঁটাতার দিয়ে রাখছে, এবং 4097 বর্গ কিলোমিটারের যে কাঁটাতার, সেখানে 70% বর্গের সীমানা, তার 70% কিন্তু কাঁটাতার দেয়া। এবং এটা হচ্ছে আমাদের বন্ধুত্বের নজির। খুবই, তার মানে হচ্ছে যে আসলে যে কৃত্রিম রাষ্ট্র গঠন, কৃত্রিম সীমানা নির্ধারণ, সেটাই কিন্তু, সেটার লিগেসি কিন্তু আমরা রোহিঙ্গা সংকট হোক বা অন্য যে কোনো সংকট হোক, সেই লিগেসি কিন্তু আমরা আসলে বহন করছি। এবং ঐতিহাসিক প্রেক্ষাপট বিবেচনা করলে এটা মাথায় রাখতে হবে যে আমাদের এই 48-এর পূর্বে, 47-এর পূর্বে এই অঞ্চলে রাষ্ট্র সীমানার ধারণাটা একেবারেই ভিন্ন একটা ধারণা ছিল। সেগুলো ছিল রাজ্য সীমানা, এবং এই রাজ্য সীমানায় যে কারোরই প্রবেশ উন্মুক্ত ছিল। এবং সেই এখনকার প্রেক্ষাপটকে বিবেচনা নিয়ে কাউকে যদি বলা হয় যে সে আমার নাগরিক না, এর চাইতে দুর্বুদ্ধিতা আমার মনে আর কিছু হতে পারে। আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, যে এই প্রেক্ষাপটে যেহেতু আমরা বারবার আত্মপরিচয়ের রাজনীতির কথা বলছি, এবং এই আত্মপরিচয়ের রাজনীতি বাংলাদেশেও বড় ধরনের বিপদ তৈরি করছে, বিশেষ করে রোহিঙ্গা ইস্যুকে ঘিরে একটা বিষয় মাথায় রাখতে হবে, যাদেরকে আমরা মুসলমান বলছি তারা আসলে সংখ্যালঘিষ্ঠ, এবং সব দেশেই সংখ্যালঘিষ্ঠরা বিপদগ্রস্ত। ভারতে মুসলমানরা বিপদগ্রস্ত, আমাদের দেশেও কিন্তু হিন্দু বৌদ্ধরাও বিপদগ্রস্ত। এবং সংখ্যাগরিষ্ঠতা এবং সংখ্যালঘিষ্ঠতার রাজনীতি কি ধরনের বিপদ তৈরি করে, আমরা যদি রোহিঙ্গাদের পক্ষে কথা বলে থাকি, তাহলে আমাদের এখানে হিন্দু বৌদ্ধদের পক্ষেও কথা বলা উচিত, ভারতীয় মুসলমানদের পক্ষেও কথা বলা উচিত। ধন্যবাদ সকলকে। তাজউদ্দিন স্যারকে অনবদ্য বক্তৃতার জন্য ধন্যবাদ।